হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি নতুন বছরে আমার নতুন ভিডিও নিয়ে। নতুন বছরের আমার প্রথম ভিডিও শুরু করার আগে আমার সকল ছাত্রছাত্রী এবং আমার দর্শক শ্রোতা বন্ধুদের জানাই 2022 সালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। 2021 সালে আমাদের অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং আমরা জানি 2022 সালেও সেই অতিমারি আমাদের ছেড়ে চলে যায়নি। তবু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের কর্মের মাধ্যমে আমরা যেন 2022 সালকে আরও একটু ভালোভাবে কাটাতে পারি এবং আমাদের যেটুকু ক্ষতির শিকার হতে হয়েছে তা যেন প্রাপ্তির মধ্যে দিয়ে আমরা 2022 সালকে আমাদের জীবনে সফল করে তুলতে পারি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় হুমায়ুন আহমেদের যে বিখ্যাত একটা গল্প আছে লোকটি। আমি কিছুদিন আগেই তার একটা এক্সপ্লেনেশন ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি সেই ভিডিওর ওপর কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য, মানে যারা এসএসসিতে বসছো তাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। আমাদের লোকটি গল্পের প্রথম প্রশ্ন, বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। কে এই কৃপণ? তার কৃপণতার যে নিদর্শন লেখক দিয়েছেন তা কি? 3 নম্বরের প্রশ্ন, মানে 3 মার্কসের কোয়েশ্চেন এটা। লেখক হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পের আজহারউদ্দিন খাঁ সেই কৃপণ লোক। আজহারউদ্দিনের রাত্রের খাবার মাত্র একটা ডিম, 2টো কলা ও একটা টোস্ট বিস্কুট। তার মতে জীবন রক্ষার জন্য যেটুকু খাবার প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। আবার আমরা দেখেছি তিনি হাত মুখ ধুতে ধুতে ছুটে গিয়ে কলিং বেলের আওয়াজ শোনা মাত্র দরজা খুলতে যাচ্ছেন, কারণ দেরি হলে অহেতুক ইলেকট্রিক বিল বাড়তে পারে। আবার নারায়ণগঞ্জে তার দুটো গেঞ্জির কারখানা থেকে তার 70,000 টাকা মাসে আয়। ঢাকা শহরে 3টে নিজস্ব বাড়ি, কিন্তু সবকটা বাড়ি ভাড়া দিয়ে তিনি নিজে ছোট একটা বাড়ি ভাড়া করে থাকেন। এমনকি 3 কামরার এই বাড়িটিকেও তার একার জন্য বেশি বলে মনে হয় এবং তিনি একটি ছোট ফ্ল্যাটে ভাড়া চলে যাওয়ার কথাও বলেছেন। গল্পসূত্রে আমরা তার এই কৃপণতার নিদর্শনগুলোই পেয়েছি। তোমাদের আমি আগের একটা ভিডিও যেখানে করেছিলাম এই সেকেন্ড সেমিস্টারের ওপর, সেখানে বলেছিলাম যে প্রশ্ন ধাপে ধাপে, মানে স্টেপ বাই স্টেপ আনসার লিখবে তোমরা। 2টো প্রশ্ন থাকলে 2টো প্যারাগ্রাফে লিখবে, 3টে প্রশ্ন থাকলে 3টে প্যারাগ্রাফে লিখবে। এক্ষেত্রেও তোমরা তাই করবে। আর যেভাবে আনসারটা স্টার্ট করতে বললাম, মানে প্রথম প্রশ্নে, সেভাবেই সবসময় স্টার্ট করবে। কিন্তু আমি এতগুলো প্রশ্নের মধ্যে বারে বারে গল্পের নাম, লেখকের নাম বলবো না। তোমরা কিন্তু লেখার সময় ওরকমভাবেই লিখবে, কারণ আবার বলছি যে কোনো গল্প, যে কোনো কবিতা থেকে একটা মাত্র প্রশ্নই তোমাদের আসবে। নেক্সট, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। কে কার কাছে কোন জিনিস বিক্রি করতে এসেছিল? 2 মার্কসের কোয়েশ্চেন। হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পের প্রধান চরিত্র আজহারউদ্দিন খাঁয়ের কাছে হঠাৎই এক বর্ষাকালের রাত্রে 22-23 বছরের এক যুবক চাদর গায়ে দিয়ে একটা হিরে বিক্রি করতে এসেছিল। সেটা পায়রার ডিমের থেকেও সামান্য বড় সাইজের ছিল। সে বলেছিল আজহারউদ্দিন যদি ওটা রাখেন তাহলে তার 1,50,000 টাকা লাভ হতে পারে। চলে যাব 3 নম্বর প্রশ্নে। ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। বক্তাকে কিসের লাভ লোকসানের কথা কাকে বলেছে? হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পের সেই 22-23 বছরের আগন্তুক লোকটাই উদ্ধৃতিটির বক্তা। নেক্সট, সে আজহারউদ্দিন খাঁয়ের কাছে পায়রার ডিমের থেকেও সাইজে বড় একটা হীরা বিক্রি করতে এসেছিল। খাঁ সাহেব যখন হীরের কথা না জেনেই বলেছিলেন যে তার কোনো জিনিসের দরকার নেই, তখনই সেই লোকটা তাকে এই কথা বলেছে এবং আরও বলেছে যে এই জিনিসটা নিলে খাঁ সাহেবের 1,50,000 টাকা লাভ হবে। চলে যাব 4 নম্বর প্রশ্নে। এটা কি কোহিনূর হীরা নাকি? কাকে বক্তা এ প্রশ্ন করেছে? কোহিনূর হীরা কি? বর্তমানে সেটা কোথায় আছে? হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পের প্রধান চরিত্র আজহারউদ্দিন খাঁ এই হঠাৎ আসা 22-23 বছরের লোকটাকে উদ্ধৃত প্রশ্নটা করেছে।
কোহিনূর হীরা খুব মূল্যবান একটা হীরা, যা একসময় মুঘল সম্রাটদের মাথার মুকুটে শোভা পেত। নাদির শাহ সেটাকে ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে যায়। বর্তমানে সেটা ব্রিটিশ মিউজিয়ামে সুরক্ষিত আছে। চলে যাব 5 নম্বর প্রশ্নে। আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না। বক্তা কাকে কেন কথা বলেছিলেন? কি বিশ্বাস করার কথা বক্তা বলেছে, তার ইতিহাস কি জানিয়েছে? 3 নম্বরের প্রশ্ন। বক্তা আজহারউদ্দিন খাঁকে কথা বলেছে কারণ বক্তা যখন তার কাছে পায়রার ডিমের সাইজের চেয়েও বড় হীরা তার কাছে আছে বলেছে, তখন খাঁ সাহেব বিদ্রুপ করে বলেছিলেন ওটা কোহিনূর হীরা নাকি। লোকটা খাঁ সাহেবকে আরও জানিয়েছেন যে তার কাছে যে হীরা আছে তার ওজন 127 ক্যারেট। পারিবারিক সূত্রে লোকটা সেটা পেয়েছে। চলে যাব নেক্সট প্রশ্নে। সৎ কাজ করতে চান মানে? কে কাকে প্রশ্ন করেছে, সে কি সৎ কাজ করতে চেয়েছিল? 2 মার্কসের কোয়েশ্চেন। আজহারউদ্দিন খাঁ ওই লোকটাকে উদ্ধৃত প্রশ্নটা করেছে। ওই লোকটা তার হিরে বিক্রি করে একটা অনাথ আশ্রম করতে চায়, বড় অনাথ আশ্রম, যে আশ্রমে অনাথ ছেলেমেয়েরা থাকবে এবং লেখাপড়া শিখবে। আর একটা হাসপাতালও সে করতে চায় দরিদ্র অসহায় মানুষদের জন্য। চলে যাব পরের প্রশ্নে। ফাজলামি করছেন নাকি? বক্তাকে কোন কথাকে বক্তার ফাজলামি বলে মনে হয়েছিল এবং কেন? বক্তা এখানে আজহারউদ্দিন খাঁ 22-23 বছরের ওই লোকটা যখন তাকে বলেছিল যে তার কাছে যে হীরাটা আছে তার দাম 1 কোটি টাকা, তখন সেই কথা শুনে খাঁ সাহেবের সেটা ফাজলামি বলে মনে হয়েছিল। কারণ তার মতে 1 কোটি টাকা দামের হীরা লোকটার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন। চলে যাব নেক্সট প্রশ্নে। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? বক্তাকে কোন জিনিসের কথা সে বলেছে, কী কারণে উদ্দিষ্ট ব্যক্তি ওই জিনিসটা বক্তার কাছে রেখে যাবেন বলে জানিয়েছেন? 2 মার্কসের কোয়েশ্চেন। বক্তা এখানে আজহারউদ্দিন খাঁ ওই 22-23 বছরের লোকটা একটা 127 ক্যারেটের হীরা বিনামূল্যে খাঁ সাহেবের কাছে রেখে যেতে চেয়েছেন 1 সপ্তাহের জন্য। বক্তার এই প্রশ্নের উত্তরে সে জানিয়েছে যে সে জানে খাঁ সাহেব কৃপণ হলেও মানুষ হিসাবে সে সৎ, সেই জন্যই সে বিশ্বাস করে ওটা রেখে যেতে পারে। চলে যাব পরের প্রশ্নে। লোকটার দেওয়া হিরেটা আসল কিনা পরীক্ষা করার জন্য খাঁ সাহেব কি করেছিল? তিনি প্রথমেই তার নিজের ঘরের আয়নায় ওই হিরে দিয়ে একটা আঁচড় কেটে দেখেছিলেন যে কাঁচ কাটা যায় কিনা। সত্যি কাঁচটা কেটে 2 টুকরো হয়ে গিয়েছিল। তারপর তিনি ঘরের সমস্ত বাতি নিভিয়ে দেখার চেষ্টা করেছিলেন যে সেটা জ্বলে কিনা। যখন জ্বলল না তখন আবার বাতি জ্বালালেন, দেখলেন ওটা ঝলমল করে উঠল। পরদিন তার ম্যানেজার মঈনুদ্দিনকে ডেকে জিজ্ঞেস করেছিলেন হিরে কি অন্ধকারেও জ্বলে? সে উত্তরে জানিয়েছিল না। এরপর আর কোনোভাবে তিনি সেটা যাচাই করার চেষ্টা করেননি। এই প্রশ্নটা 3 নম্বরের প্রশ্ন ছিল, 3 মার্কসের জন্য। চলে যাব পরের প্রশ্নে। লোকটা কতদিন পরে সে হীরাটা নিয়ে যাবে বলেছিল? ঠিক কতদিন পরে লোকটা না আসায় খাঁ সাহেব পত্রিকায় কি বিজ্ঞাপন দিয়েছিলেন? আনসার, লোকটা 1 সপ্তাহ পরে এসে হীরাটা নিয়ে যাবে বলেছিল, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ করে 2 মাস কেটে গিয়েছিল। তবু লোকটা যখন এলো না তখন খাঁ সাহেব নিজের অর্থ ব্যয় করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন যে ইনভার্টেড কমার মধ্যে জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন। 1 সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা, তিনি আসেন নাই। অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। ইনভার্টেড কমা ক্লোজ। এখানে বলে রাখি, তোমরা যদি এই ফুল কথাটা মানে ইনভার্টেড কমা দিয়ে কথাটা না লিখতে পারো, মানে সম্পূর্ণ বইয়ের উক্তিটা মানে লার্ন করতে না পারো, সম্পূর্ণ জায়গায় কিছু ভুলে গেছো হয়তো, সেক্ষেত্রে কখনোই ইনভার্টেড কমার মধ্যে আনসারটা লিখবে না, নিজের ভাষায় বিষয়টা লিখবে। বিষয়টা তো লার্ন করার কোনো সমস্যা নেই, বিষয়টা নিজের ভাষায় লিখে দেবে, সেখানে ইনডাইরেক্ট স্পিচে লিখবে আর অবশ্যই ইনভার্টেড কমাটা তুলে দেবে। চলে যাব পরের প্রশ্নে। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম, কে কাকে কোন বিশেষ কাজের জন্য ডেকেছিল? 2 নম্বরের প্রশ্ন। 1 বছর পরও যখন লোকটা আজহারউদ্দিন খাঁয়ের কাছে তার হীরা ফেরত নিতে এলো না, তখন খাঁ সাহেব তার ম্যানেজার মঈনুদ্দিনকে ডেকে উদ্ধৃত কথাটা বলেছিলেন। বিশেষ কাজটা হলো খাঁ সাহেব একটা অনাথ আশ্রম করতে চান, যেখানে অনেক ছেলে মেয়ে একসাথে থাকবে এবং পড়াশোনা করবে, আর তার সেই কাজ যেন ওই দিন থেকেই শুরু হয়, এ কথা তিনি বলেছিলেন।
চলে যাব পরের প্রশ্নে। আপনি একজন মহাপুরুষ, কে কাকে কী কারণে কথা বলেছে তা আলোচনা করো। 3 মার্কসের কোয়েশ্চেন। আজারউদ্দিন খাঁয়ের ম্যানেজার মঈনুদ্দিন তার স্যার অর্থাৎ খাঁ সাহেবকে উদ্দেশ্য করে উদ্ধৃত কথাগুলো বলেছে। খাঁ সাহেব যখন অনাথ ছেলে মেয়েদের থাকা খাওয়া পড়াশোনা করার জন্য অনাথ আশ্রম তৈরি করতে চেয়েছে, তাই শুনে মঈনুদ্দিন কথা বলেছিল, কারণ সে এতদিন জানতো যে খাঁ সাহেব খুব খারাপ মানুষ, কিন্তু তার ভেতরে যে এমন একটা কিছু আছে তা সে কখনো স্বপ্নেও ভাবেনি। অতএব সে খাঁ সাহেবের কাছে আজকে ক্ষমা প্রার্থী এবং একজন মহাপুরুষ হিসাবে তাকে মেনে নিতে রাজি। চলে যাব পরের প্রশ্নে। আজার সাহেব মহা বিরক্ত হলেন, কার ওপরে কী কারণে খাঁ সাহেব বিরক্ত হয়েছিলেন তা লেখো। 2 মার্কসের কোয়েশ্চেন। আজারউদ্দিন খাঁ সাহেব তার নিজের ম্যানেজার মঈনুদ্দিনের ওপর বিরক্ত হয়েছিলেন, কারণ তিনি একটা অনাথ আশ্রম তৈরি করার পর আবার একদিন মঈনুদ্দিনকে ডেকে বলেছিলেন যে তিনি একটা হাসপাতাল তৈরি করবেন, এবং সেই কথা শুনে মঈনুদ্দিনের চোখে জল এসে গিয়েছিল, আর সে আজার সাহেবের পা ছুঁয়ে তাকে সালাম করবার জন্য এগিয়ে গিয়েছিল। তার এই কাণ্ড কারখানা দেখে আজারউদ্দিন সাহেব খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন। অনাথ আশ্রম ও হাসপাতাল তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার পর আজারউদ্দিন সাহেব কিভাবে তার নিজের ব্যয় কমানোর চেষ্টা করেছিলেন, আর তিনি এরপর আর কি করেছিলেন? অনাথ আশ্রম ও হাসপাতাল তৈরির পর আজারউদ্দিন খাঁ বুঝেছিলেন তার বহু টাকা ব্যয় হয়ে গেছে, তাই তখন তিনি প্রাণপণে নিজের খরচ কমানোর জন্য 2 বেলার পরিবর্তে 1 বেলা খেতে শুরু করেছিলেন। ভাড়া বাড়ি থেকে উঠে 2 কামরার একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছিলেন। এরপর তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন। সৎ কাজে তার যেন এবার একটা নেশা ধরে গিয়েছিল। চলে যাব এই গল্পের শেষ প্রশ্নে। আপনি আনন্দে আছেন তো স্যার? কে কাকে এই প্রশ্ন করেছিল? উত্তরে সেই ব্যক্তি কি বলেছিল? 2 মার্কসের কোয়েশ্চেন। 22-23 বছরের সেই আগন্তুক লোকটা আজারউদ্দিন খাঁকে এই প্রশ্ন করেছিল। উত্তরে খাঁ সাহেব বলেছিলেন, হ্যাঁ, তিনি খুবই আনন্দে আছেন, তবে তার আরও টাকার দরকার, প্রচুর টাকা, তাই দুশ্চিন্তায় থাকেন, কারণ আমাদের সমাজের মেয়েদের জন্য এবার তিনি কিছু করতে চান। আমি মোটামুটি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আলোচনা করে দিয়েছি, তবুও তোমরা টেক্সট খুব ভালো করে পড়বে এবং আমার এক্সপ্লানেশন ভিডিওটা খুব ভালো করে শুনবে, তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই গল্পের জন্য কোনো রকম সমস্যা আর থাকবে না, এটা আমি বিশ্বাস করি। তবুও তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো।